আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শাহজালাল বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসায় 7.5 ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। মানুষের সেবক হিসেবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরিকল্পনার কথা জানালেন জুবাইদা রহমান। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে দাবি। কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না মনে করে বিএনপি। অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলাকারীরা ফ্যাসিস্ট বাহিনীর বলে মন্তব্য। মানিকগঞ্জের সিংগাইরে গত 100 বিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চমূল্যের শাকসবজি চাষ। কৃষিতে বড় বিনিয়োগে প্রয়োজন নিশ্চয়তা মন্তব্য। এবং প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 74 রানের জয়। রিশাদ হোসেনের ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার ফাইটার ও আনসার সদস্য সহ 25 জন আহত হয়েছেন। 7.5 ঘন্টা পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়। আগুনের ঘটনা তদন্তে 7 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমদানি ইনভয়েস অনুযায়ী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিমান উপদেষ্টা। ঘটনাস্থলে আছেন চকর মারিথা, সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, এই মুহূর্তে বিমানবন্দর ও কার্গো ভিলেজের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। তাহমিনা, আমরা আগের সংবাদে জানিয়েছিলাম যে আগুন নিয়ন্ত্রণে কিছুটা এবং তারপরে ধীরে ধীরে আগুনের তীব্রতা কমে এসেছে। রাত 9টা 6 মিনিটে বন্ধ থাকার পরে রাত 9টা 6 মিনিটে প্রথম ফ্লাইট ল্যান্ড করার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অনেক এয়ারলাইন্স তাদের যাত্রীদের শিডিউল বাতিল করেছে, কেউ কেউ রিশিডিউল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট না পেয়ে যাত্রীরা এখানে বসে আছেন। এখানে আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনার কোথায় যাওয়ার কথা ছিল? আমার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। সৌদি থেকে মুম্বাই থেকে আচ্ছা, ওনার টিকিট রিশিডিউল করে দিয়েছে এবং সেই ফ্লাইটটি কবে যাবে, উনি কিভাবে যাবে সেটি এখনো এয়ারলাইন্স টিকিটটি বলবৎ থাকবে, কিন্তু কবে যাবে যাওয়ার তারিখটা এখনো বলে নাই। অনেকেই বিপাকে পড়েছেন। আর আমরা যদি বোর্ড এয়ারপোর্ট চালু আছে এবং বিভিন্ন এয়ারলাইন্সের যে শিডিউল সেটি ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মদিনা ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে এবং বিমানের আরও 5টি ফ্লাইট জেদ্দা, মাস্কাট আর তারপরে কাতার বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে রাত্রেই ছেড়ে যাবে। আর ঢাকায় ল্যান্ড করতে না পেরে যেসব ফ্লাইট বিভিন্ন জায়গায় সেগুলো এরই মধ্যে ঢাকাতে আসতে শুরু করেছে। সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রামে বিমানের যে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছিল সেটি কিছুক্ষণ আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেই ফ্লাইটের যাত্রী ছিলেন স্বয়ং বিমান সচিব। এখন আমরা যতটুকু জানি এখন পর্যন্ত বিমানবন্দরের ভিতরে, এই এয়ারপোর্টের ভিতরে 3 তলায় বিমানের
বিমান উপদেষ্টা, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করছেন। ফ্লাইট চলাচল স্বাভাবিক এবং আগুন নিয়ন্ত্রণে আরও কী কী করা যায় এবং অগ্নি দুর্ঘটনার কারণ কি সেগুলো নিয়ে আলোচনা করছেন। সময় যত গড়াবে রহস্যের উদ্ঘাটন তত হবে। কেন আগুন লেগেছিল, আগুনের সূত্রপাত কি এবং এর সাথে কোনো কারণ আছে কিনা সেটি খুঁজে বের করা হবে। পাশাপাশি ফ্লাইট চলাচল আরও স্বাভাবিক এবং যাত্রীরা যারা আজকে যেতে পারছেন না তাদেরকে দ্রুত কিভাবে অন্য ফ্লাইটে পাঠানো যায় সেটিও নিশ্চিত করার জন্য এই বৈঠকটি বসেছে। এই বৈঠকটিও গুরুত্বপূর্ণ। তাহমিনা। জি চকর, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের সেবক হিসেবে নেতাকর্মীদের কাজ করতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করবে। রাহুল রায়ের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে সাধারণ মানুষকে শনিবার দিনব্যাপী স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বিকেলে ছিল আলোচনা সভা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজনে লন্ডন থেকে যুক্ত হন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। মানুষের জন্য মানুষ, এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ২৬টি বছর। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না, যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এটি থাকবে আমাদের উদ্যোগ। তারেক রহমান বলেন, মানুষের জন্যই রাজনীতি, তাই সেই লক্ষ্যেই কাজ করতে হবে। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা, এটিই হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি খাতে দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাদের পাশে এসে রাহুল রায়, চ্যানেল আই। এনসিপি বলেছে, জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি দিলে সনদে সই করবেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সনদের অসঙ্গতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামার কথা বলেছে এনসিপি। আক্তার হোসেনের রিপোর্ট। ২৫টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুক্রবার স্বাক্ষর হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ ২০২৫। তবে ঐতিহাসিক সেই মুহূর্তে ছিল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের নেতারা। বলেন, সনদের আইনি ভিত্তি না থাকায় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপেই কিন্তু সরকার এই কমিশন গঠন, ঐকমত্য কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। কিন্তু আমরা বলছি এখন এটার আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে, এছাড়া এর কোনো অর্থ থাকবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা আপোষ করেছে তারাই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অর্পণ করেছিলাম।
এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম, ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন, সাংবিধানিক সংস্কার করুন, দেশের অর্থনৈতিক সংস্কার করুন। গণ অভ্যুত্থানের শক্তিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপি নেতারা সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন। প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথা বলেছে এনসিপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা। সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে তা গণতন্ত্রকে সাহায্য করবে না। দেশের এই ক্রান্তি লগ্নে সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে কার্যকর করতে সবকিছু সংসদমুখী করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষে সম্ভব না। এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল সই না করলেও এতে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা প্রয়োজন, যার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। তিনি আরও জানিয়েছেন, সনদের স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে যে বিশৃঙ্খলা হয়েছিল তার তদন্ত হচ্ছে। জুলাই যোদ্ধা ও ছাত্র নামধারী কিছু লোক ঢুকেছিল, তারা ফ্যাসিস্ট বাহিনীর বলেও মন্তব্য করেছেন তিনি। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকারের দায়িত্ব সময় মতো একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ জনগণের মুক্তির সংগ্রাম, তাই এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরতেই হবে। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই করেছে 24টি রাজনৈতিক দল। এখন নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি সহ সমমনা দলগুলো। শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সময় মতো ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া দরকার। নির্বাচন ছাড়া তো আমাদের অন্য কোনো উপায় নেই ক্ষমতা হস্তান্তরের। তো এখন যেটা হলো যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। শুধু নির্বাচন নয়, গ্রহণযোগ্য নির্বাচন এবং নিয়মিতভাবে নির্বাচন হওয়া উচিত। জনগণই নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, বলছেন এই শিক্ষাবিদ। রাজনীতির মূল জিনিসটা হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতা যদি শাসক শ্রেণীর হাতে থাকে, জনগণের হাতে না থাকে, তাহলে সেই ব্যবস্থাটা স্বৈরাচারী হয়। সংশোধিত জুলাই সনদে সংবিধানের 150-এর 2-এর 5 ও 6 অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। বাম 4টি দল সনদে সই না করা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের 4টি মূলনীতি হঠাৎ করেই আসেনি।
এর পেছনে দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের ইতিহাস রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার মূল জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এবং মুক্তিযুদ্ধের চেতনাটার মধ্যে ওই যে রাষ্ট্রীয় 4 মূলনীতি ছিল সেইগুলো কিন্তু খুব আকস্মিকভাবে আসেনি, সেগুলো সংগ্রামের ভেতর থেকেই বেরিয়ে এসেছিল এবং সেগুলো আমাদের রাষ্ট্রের ভিত্তি। তো ওই জায়গা থেকে আমরা সরে যেতে পারবো না। ওই 4 রাষ্ট্রীয় মূলনীতি দিয়েও কিন্তু ব্যাখ্যা করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা আমি মনে করি একটা সমাজ বিপ্লবের চেতনা। প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে না থাকলে স্বৈরাচার সৃষ্টি হয়। ওই জায়গা থেকে আমরা জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এনসিপি জুলাই সনদের বাইরে থাকলে বাংলাদেশে আমূল কোনো পরিবর্তন হবে না। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুলাই সনদের সঙ্গে জনগণ থাকলেই হলো। চাঁদপুর মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দলটির কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, সবার ভালো কাজে মতামত দেওয়ার উপলব্ধি থাকতে হবে। কেউ যদি ভিন্ন মত পোষণ করে তাতেও অসুবিধা নেই, জনগণ পাশে থাকলেই হলো। তারা বাইরে থাকলে বাংলাদেশের যে আমূল পরিবর্তন হবে এই ধরনের কিছু না। সবাইকে একসাথে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্ন মত পোষণ করে কোনো অসুবিধা নেই। সরকার ও শিক্ষক সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষা উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করা না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি শ্রেণী কার্যক্রমও বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও উঠেছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি থেকে আন্দোলনরতরা কালো পতাকা মিছিল বের করে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। এত লুটপাট হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না, এই দাবি কেন মানতে পারছেন না? বিক্ষোভ মিছিল শেষে আবারও শহীদ মিনারে ফিরে আসেন শিক্ষকরা। আমাদেরকে উনি পরিকল্পিতভাবে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে দীর্ঘ সময় উনি বা ওনাদের সাথে হয়তো আরও কেউ থাকতে পারেন, ওনারা দীর্ঘদিন হয়তো ক্ষমতায় থাকতে চান আমরা মনে করছি। এখান থেকে আমাদের অনশন অব্যাহত থাকবে, অবস্থান অব্যাহত থাকবে এবং আপনার বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি প্রতিদিন একটা থাকবে। 5ই অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে 3 দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে আব্দুর রউফ মজনু নামে এক উদ্যোক্তা প্রায় 100 বিঘা জমিতে বিনিয়োগ করেছেন উচ্চ মূল্যের শাকসবজি উৎপাদনে। সুপরিকল্পনা, সাহস আর পরিশ্রমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে। তবে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় তিনি মনে করছেন কৃষিতে বড় বিনিয়োগে প্রয়োজন বিনিয়োগ নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ধলেশ্বরী নদীর তীরে 100 বিঘা জমিতে আব্দুর রউফ মঞ্জুর কৃষি আয়োজন যেন এক সাহসী দৃষ্টান্ত। খোলা মাঠে বড় বিনিয়োগে দেশি বিদেশি নানা জাতের সবজি চাষ করে গড়ে তুলেছেন সফল এক কৃষি উদ্যোগ। আমার শুরুটা হলো 5 বিঘা দিয়া, আর এখন সেটা 100-র মতো। চাইনিজ সবজি আছে, ছোট পেঁয়াজের চারা ফলাইছি, তারপরে আছে আবার চাইনিজ, তার চেয়ে বড় সাইডে আছে পেঁয়াজ, তারপরে আছে হলো সুইট কর্ন। এটা সুইট কর্ন? জি, এই যে বিট দেখা যায়, লাইন করে লাগানো আছে, দুইটা একটা। কিন্তু এই সাফল্যের পেছনে আছে ঝুঁকি আর অনিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কারণে কখনো খরা, কখনো টানা বৃষ্টিতে নষ্ট হয় বীজতলা আর ফসল। এই জমিতে দেখেন সার দিছি, চাষ দিছি, এই যে বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে।
অনেক বারবার এরকম হয়। দেখি যে 78%, 75%, 76% এরকম পার্সেন্ট দেখা যায় বৃষ্টি আসার সম্ভাবনা, কিন্তু ওই দিন কোনো বৃষ্টিই আসে নাই। আগের বারে বীজ দিছিলাম, একদম গজায় নাই। যেখানে জার্মিনেশন 85% লেখা, সেখানে জার্মিনেশন হয়েছে আমার মনে হয় 15%, বাকিগুলো সব মার। একটা বন্যা হয়েছিল, বড় বন্যা, এই যেখানে দাঁড়ায় রয়েছে এখানে অনেক পানি ছিল, এখানে হাত উঁচা পানি ছিল, এখানে পরে আমার মাথা, আমি এখানে ডুবে যেতাম। সাঁতার দিয়ে ওখানে যাইয়া কিছুক্ষণ জিরাইতাম, আবার ওখান থেকে ওখানে যেতাম, এরকম মনে বোঝার জন্য যাই দেখতাম যে কী আছে। আবার মাঝে মধ্যে ডুব দিয়ে দেখতাম সবজির কী পরিস্থিতি। আরেকদিকে সব কিছুর খরচ ছাড় বেশি, আবার যেই সময় ফসলটা উৎপাদন হয়ে উঠে বেচার যোগ্য হয় সেই সময় বাজারে দাম কম। বিনিয়োগ নিশ্চয়তা না পেলে একসময় কমে আসবে কৃষি উৎপাদন, যার প্রভাব পড়বে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তায়। এদেশের কৃষক বরাবরই একা, কখনো ছিল না পাশে কেউ, এখনও নেই। ভাগ্যকে মূলধন করে ফসল বনে যদি ভাগ্য ভালো হয় গজায়, নতুবা পানির নিচে কিংবা খরতাপে পুড়ে ছারখার। অথচ এই কৃষির প্রতি যদি যত্নশীল হতো সবাই, তাহলে কৃষি অর্থনীতি দিয়ে এই বাংলাদেশের ভাগ্যের আরও পরিবর্তন হতে পারত, কৃষক আরও উন্নত হতে পারত, বলবান হতে পারত। মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ওমানের দুকুমের সিজরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ রাতে দেশে ফিরছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রাত 9টার দিকে তাদের চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার রাতে রাজধানীর মাস্কাটের কেওলা হাসপাতালের মর্গে নিহতদের শেষ বিদায় জানায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটি। সেই সময় ছিলেন ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। আরও ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইপি এবং নিহতদের প্রবাসী স্বজনরা। নিহত 7 জন চট্টগ্রামের সন্দ্বীপ ও 1 জন রাউজান উপজেলার বাসিন্দা ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচালিত করতে হবে, যাতে পুরো দেশের জন্য উদাহরণ সৃষ্টি হয়। ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রোড টু COP30 হাউ ক্যান ন্যাশনাল ইন্টারেস্ট বি অ্যালাউড উইথ গ্লোবাল ক্লাইমেটের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু অর্থায়নের দ্বৈত হিসাব এবং দুর্বল বৈশ্বিক শাসন ব্যবস্থা আস্থার ঘাটতি তৈরি করেছে। সিপিডি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য খুশি কবিরের সভাপতিত্বে আয়োজনে অধ্যাপক আইনুন নিশাত সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রাণ প্রকৃতি বাঁচাইতেও আমাদের প্যারাডাইম শিফটের দরকার, যেটা গিয়ে ইভেনচুয়ালি আমাদেরকে অ্যাডাপ্টেশনে সাহায্য করবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের পানি সেক্টরে কেউ পিএনজি না, ফরেস্ট সেক্টরে কেউ পিএনজি না, তবে নেতৃত্বেরও বদল হওয়া দরকার। যদি জাতীয় পর্যায়ে আমরা বলতে পারি যে 1 জন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, তাহলে এই সমস্ত বোর্ড, এই সমস্ত কমিটি, কাউন্সিলেও আমাদের নতুন করে জায়গা করে দিতে হবে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো রান্নার প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালির ফাইনাল পর্ব। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা উৎসব মুখর পরিবেশে এই আয়োজনে অংশ নেন। মিথিলা নাজদিনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে বৈচিত্র্যময় অসংখ্য প্রজাতির মাছ, সেই সাথে নানা পদের মাছ রান্না। সেই ঐতিহ্যকে ধারণ করে কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিন্নধর্মী রান্না প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালি। মাছের নানা পদ নিয়েই এই আয়োজন, প্রতিটি খাবারেই আঞ্চলিকতা আর ঐতিহ্যের ছোঁয়া। অংশ নেন সব বয়সীরা। আমরা খাবারটা প্লেটে এনেছি, রান্না করেছি জাস্ট এতটুকু, কিন্তু কিভাবে এর পিছনের গল্পটা আসলে কেউ জানে না। আমি পিছনের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। বাঙালি যেহেতু আমরা, ইলিশ আমাদের জাতীয় মাছ, এজন্য আমি এই রেসিপিটা নিয়ে আসছি, ইলিশ পোলাও। আমি সাথে কোরাল স্নিপ নিয়ে এসেছি, যেন সবাই সাধ্যের মধ্যে আমাদের বাঙালিয়ানার একটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। এই কারণে আমি রুই মাছের রোস্ট করেছি। বিদেশি খাবারগুলোর উপর আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো যেন ওর উপরে যেন আমাদের বাংলা খাবারটাকে উপরে নিতে পারি। আম কোপ্তাকারি, যেহেতু শরৎকাল আর বাইরে খুব প্রচণ্ড গরম পড়েছে। কোরাল মাছের তেল ঝোল, আদা, রসুন, গোলমরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট করেছি, আর নারকেলের দুধ হাতে কচলিয়ে গরম পানি দিয়ে 1 কাপ দিয়েছি। আমার মেনু হচ্ছে গ্রিন পাবদা আর দই কাতলা। ফিশ সালাদটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের নাট দিয়েছি, তারপরে সবজির মধ্যে হচ্ছে পেঁপে, গাজর। আমি এনেছি ইলিশ মাছের পানি খোলা আর মাছের পুরবড়া বেগুন। সুগন্ধি চালের ভাত, আমাদের উত্তর অঞ্চলের বিশেষ বিখ্যাত ঝাঝালো
সরিষা বেলে, ডাব চিংড়ি, সন্ধি ডাল। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরেন। বাচ্চারা ভুলেই গেছে মাছ খেতে, কিন্তু আমার নাতিরাও মাছ পছন্দ করে, আমার বাচ্চারাও মাছ পছন্দ করে। আমি মনে করি যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে মাছের আইটেমগুলো বেশি দেখানো হোক। পার্টিসিপেন্ট হয়েছে এটা অনেক বড় কথা, কিন্তু এখানে আসে দেখতেছি আমি 3য় নাম্বার পজিশনে আসছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নারীদের এমন অংশগ্রহণ নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছে বলে মন্তব্য আমন্ত্রিত অতিথিদের। আমাদের যারা পার্টিসিপেন্ট, যারা ট্রেনিংগুলো নিচ্ছে, এরপরে আমরা তাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো শেখানো, তাদের এখানে হয়তো 5 দিন বা 7 দিনের একটা ইন্টার্নশিপ করা, এগুলো আমরা চেষ্টা করছি। কুকিংয়ের ট্রেনিং আছে, সেই সাথে আমরা নারীদের কম্পিউটার রিলেটেড অ্যাডভান্স কোর্সের ট্রেনিং দিয়ে থাকি, আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এছাড়া নারীদের মোটিভেশনাল বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করি। এবং মাছের কোপ্তা, কাবাব, কাটলেট, কালিয়া এসব ছিল, এগুলোও যদি মারা তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, আমার মনে হয় তাদের রেগুলার খাবারের মধ্যে একটা মাছের প্রোটিন শরীরে যাবে। আয়োজনকে বহুদূর এগিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কের বাফেলো শহরের ট্রেড সেন্টারে প্রবাসী বাংলাদেশির সাজ ব্রাইডাল ফ্যাশন অ্যান্ড পারফিউমস এখন সুবাস প্রেমীদের পছন্দের তালিকায়। এর প্রতিষ্ঠাতা ফরিদ খন্দকার নিজ হাতে তৈরি করেন নানান ঘ্রাণের পারফিউম, যা জয় করেছে অসংখ্য মানুষের হৃদয়। দুবাই থেকে আমদানি করা উৎকৃষ্ট এসেনশিয়াল অয়েল দিয়ে তিনি মুহূর্তেই বানিয়ে দেন পছন্দমতো পারফিউম। আমরা হ্যান্ডমেড পারফিউম তৈরি করি, যেগুলা একদম হালাল র বেস অয়েলের উপরে। আমাদের 25 থেকে শুরু করে 85, হাইয়েস্ট $420 পর্যন্ত পারফিউম আছে, যেগুলা ভালো ব্র্যান্ডের, টম ফোর্ড, ক্রিড এভেন্টাস, শ্যানেল ব্লু, 1 মিলিয়ন, হিগো বস, ভার্সাসি, এনি টাইপ অফ। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক এবং একটি বড় অংশ নারী ও শিশু। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের রাজধানী দোহায় 2 দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে আজ শান্তি সংলাপ শুরু হচ্ছে। সেই সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেন, তালেবান সরকারকে অবশ্যই পাকিস্তানের সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত সমর্থিত প্রক্সিদের লাগাম টেনে ধরতে হবে। আক্রমণকারীদের প্রত্যাশার চেয়েও বেশি প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হলো ৭৭তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা। 5 দিন ব্যাপী এই মেলায় স্বাগতিক জার্মানি ছাড়াও শতাধিক দেশ অংশ নেয়। মেলায় বাংলাদেশি স্টল থাকায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্রাঙ্কফুর্ট থেকে প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্ট। জার্মানির ফ্রাঙ্কফুর্ট মাইনে শুরু হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা। ৭৭তম এই মেলায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র ও মেলায় অংশ নেয়। ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুল ইসলামের নানা গল্প, উপন্যাস ও প্রবন্ধের পাশাপাশি দেশের সুনামধন্য লেখকদের নানা রচনা। বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রি এবং এমবিসি যৌথভাবে আরও অনেক বেশি উদ্যোগ গ্রহণ করবে, যাতে আমাদের বাচ্চাদের হাতে পেপার ব্যাগ বইগুলো পৌঁছে দেওয়া যায়। আমাদের বাচ্চাদেরকে যারা বাংলা শেখাতে চাই, সেক্ষেত্রে এই বইগুলোকে খুবই মিস করছি। অনেকেই এই সেমিনারের বিষয়টা বস্তুগুলি জানে না, আগের থেকে প্রস্তুতি ছিল বলে আমার মনে হয় না। মেলায় বাংলাদেশের মতো বিশ্বে 4000-এরও বেশি প্রকাশক, পরিবেশক, প্রদর্শক এবং মুদ্রক অংশ নিচ্ছে। যেভাবে অংশগ্রহণ করা উচিত সেভাবেই আমরা অংশগ্রহণ করতে পারছি, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের উপস্থিতিটা আরও স্পষ্ট করে তুলব। বাংলাদেশও এই ধরনের সিমসাম এবং গুছানো এবং আধুনিক একটা মেলা গড়ে উঠবে, এটা প্রত্যাশা করি। এই মেলাটাতে মূলত
অ্যাডাল্ট রিডাররাই আসেন আর কি আমাদের এখানে। এবারে ফ্রাঙ্কফুটের বইমেলায় অতিথি দেশ হিসাবে অংশ নিচ্ছে ফিলিপাইন। মেলার উদ্বোধন করেন জার্মান সাংস্কৃতিক মন্ত্রী ও ফ্রাঙ্কফুটের অতিরিক্ত মেয়র। Eröffne ich die 77. Frankfurter Buchmesse. Verehrte Frau Schmidt-Friedrichs, erlauben Sie mir an dem heutigen Tag mich auch nochmal bei Ihnen. Denn die Wahrheit ist die KI wird wahrscheinlich die Welt der Literatur und বিশ্বের বড় এই বইমেলায় এবারের অতিথি দেশ ফিলিপাইন। কোনো একদিন বাংলাদেশও অতিথি দেশ হয়ে জার্মানির এই বইমেলায় গৌরবের সাথে অংশ নেবে এই প্রত্যাশা সকলের। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ফ্রাঙ্কফুট বইমেলা, জার্মানি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হল লালন ৩ দিনব্যাপী লালন উৎসব। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে লালন ভক্ত ও সঙ্গীত প্রেমীদের জন্য বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে লালনের গানের পরিবেশনা, যেখানে সঙ্গীত পরিবেশন করছেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, পথিক নবী, বাউলা ব্যান্ড, অরূপ রাহি সহ অনেক শিল্পী ও গানের দল। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রোববার কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শন চর্চার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব। এবারে রয়েছে কৃষি সংবাদ। নরসিংদীর রায়পুরায় রেল লাইনের পাশে পতিত জমিতে নানা রকম সবজির আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন ১০০রও বেশি কৃষক। রেল লাইনের পাশে পতিত ৭০% জমিতে এমন সবজি চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী উদ্যোগে খুশি কৃষক। প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহায়তায় ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ, ঔষধিসহ দেশীয় গাছের চারা। পরিবেশ রক্ষার এই অভিযাত্রায় যুক্ত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিশিষ্টজনেরা। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে এখন থেকে খুলনা কাস্টমস হাউসের পরিবর্তে যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা ভুমরা কাস্টমস হাউসের অধীনে এলো। ভুমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা যৌথ বিবৃতিতে বলেন, সরকারের এই পদক্ষেপ ঐতিহাসিক মাইল ফলক। এতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমদানি ও রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেল। আগামী ১ সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে শনিবার থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বন্দর ব্যবহারকারী আরও কয়েকটি সংগঠন। কর্মসূচি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের হুমকিতে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। দীর্ঘ ৪০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর বন্দরের ট্যারিফ বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, সরকার কারোর সাথে আলোচনা না করে ২০০, ৪০০, ৭০০ থেকে কোথাও কোথাও ১,০০০% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যেটা কমানো উচিত সেটা কমান, যেটা বৃদ্ধি করা উচিত সেটা বৃদ্ধি করেন। প্রান্তিক মানুষের উপর কিন্তু আজ অবশেষে সমস্ত চাপ এসে যাবে, এটা কোনোদিন হতে পারে না। ষড়যন্ত্র যদি হয় ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে থেকে যাবে। চিরঞ্জনমান নাই, বিজেপিতে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন, আমরা কিন্তু এটা হতে দেব না। ১ সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন
তারা কাভার ভ্যান, প্রাইম মুভার এবং যত রকম মালবাহী গাড়ি আছে সবগুলা গাড়ি একত্রতা পোষণ করে সবাই বন্ধ করে দিছে। এখন আর কোনো গাড়ি ঢুকতেছে না বন্দরে। সবার পক্ষে এত গুণ 97 টাকার ইয়ে যদি 200-250 টাকা করা হয় সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয় তাহলে এক সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রাক কাভার্ড ভ্যান পরিবহন মালিক সমিতি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। খুলনা জেলা কারাগারে সন্ত্রাসী গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের কয়েদিদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত এই সংঘর্ষ চলে। পরে কারারক্ষীরা ভেতরে গিয়ে লাঠিচার্জ করে। কারাগারে অতিরিক্ত সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ। খুলনা জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অগ্রদূত আইয়ুব বাচ্চু। ৮০ দশকের শুরুতে ব্যান্ড জগতে পা রাখেন এই প্রতিভাবান শিল্পী। চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু শৈশব থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন। কিশোর বয়সে গড়ে তোলেন ব্যান্ড গোল্ডেন বয়েজ, যার নাম পরে বদলে হয় আগলি বয়েজ। সেই ব্যান্ডে গিটার বাজাতেন বাচ্চু, আর গায়ক ছিলেন আরেক কিংবদন্তি কুমার বিশ্বজিৎ। তার সঙ্গীত যাত্রা এগিয়ে যায় সোলসের মাধ্যমে। পরবর্তীতে এলআরবি ব্যান্ড গঠন করে ব্যান্ড জগতে এক নতুন ধারা সৃষ্টি করেন তিনি। 4 দশকের দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে আইয়ুব বাচ্চু প্রকাশ করেছেন 16টি একক অ্যালবাম ও 12টিরও বেশি ব্যান্ড অ্যালবাম। ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ মারা গেছেন। তার বয়স হয়েছিল 70 বছর। কাঁথাশিল্পী হিসেবে সমাদৃত নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে শোক বার্তায় মুহ্যমান হয়ে পড়েছেন পরিবারের সাথে ঢালিউড বাসিন্দারাও। চিকিৎসকরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা ঘোষ। শুক্রবার তার আর্টারিতে একটি জটিল অপারেশন হয়। তারপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল 5টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিচালক জায়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 1996-97 ব্যাচের শিক্ষার্থী নিখিল মানকিন শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম BHRF এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিখিল মানকিন বিকেলে নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। শোক জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় নিয়ে সেমিনার হয়েছে। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিন এর প্রধান কার্যালয়ে সেমিনারে সংগঠনটির সভাপতি এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক AMM বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে ছিলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে শিক্ষিত মা প্রয়োজন। মাদকের ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে সমাজের নারী ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেমিনারে নারী শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোরও দাবি জানানো হয়। তরুণদের কথা চিন্তা না করে আগামী নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আমি যেমন বাংলাদেশ দেখতে চাই শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রায় 6 কোটি তরুণ ভোটার আছে। আগামীর বাংলাদেশ নিয়ে তরুণরা কি ভাবছে, এই কর্মশালা থেকে তা উঠে আসবে বলে মনে করেন আয়োজকরা। তারা জানান, তরুণরা কিভাবে রাজনীতিতে অংশ নেবে সে বিষয়ে জরিপ পরিচালনা করা হচ্ছে কর্মশালায়। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 120 জন শিক্ষার্থীর এই কর্মশালায় অংশ নিচ্ছেন। ঢাকা সহ 7টি বিভাগেও চলবে এই কর্মশালা। কর্মশালায় ছিলেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ফেনীর দাগনভূঞার রামনগরে প্রস্তাবিত ময়লা ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের তুলাতলী এলাকায় কর্মসূচিতে প্রস্তাবিত ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পের বিরোধিতা করেন হাজার হাজার মানুষ। তারা বলেন, স্থানটি ঘনবসতিপূর্ণ ও আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাছের খামার ও ফসলি জমি রয়েছে। লোকালয়ে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হলে বায়ু, পানি ও মাটির ভয়াবহ দূষণের পাশাপাশি মারাত্মক ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য। এজন্য টেকসই ও পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি জনবসতি থেকে দূরে স্থাপনের দাবি জানান স্থানীয়রা। মেকআপ পেশাজীবী ও সৌন্দর্য অনুরাগীদের নিয়ে ক্রাইলন বাংলাদেশ মিলন মেলা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে মেকআপ বিশেষজ্ঞ ও সৌন্দর্য প্রেমীদের এই মিলন মেলা হয়। ক্রাইলন বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বিনাস হোসেন। মিলন মেলায় সারা দেশ থেকে ৩০০-এর বেশি পার্লার মালিক, মেকআপ শিল্পী, মেকআপ প্রশিক্ষক ও ক্রাইলন ডিলারদের উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন পার্সোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ছিলেন শাহিদাস বিউটি ওয়ালেটের প্রধান শাহিদা আহসান, অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে 2025-26 সালের নতুন কার্যনির্বাহী কমিটিকে বরণ করে নিল ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি। রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় অবস্থান করা বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালেক লাভলু। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম। কৃষকদের চাহিদা মতো সার বরাদ্দ ও সার ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অংশীজনদের সাথে আলোচনা করে নীতিমালা প্রণয়ন ও উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবি জানিয়ে ময়মনসিংহের সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার সার ডিলাররা অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক SM বাবুল সহ অন্যরা। রাজধানীতে ডেঙ্গু মশার প্রজনন রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা গ্লাইডার। কার্যক্রমের আওতায় আবাসিক এলাকা, খোলা ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। আয়োজকরা বলেছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শাহজালাল বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসায় 7.5 ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। মানুষের সেবক হিসেবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান, স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরিকল্পনার কথা জানালেন জুবাইদা রহমান। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে দাবি। কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনের প্রভাব পড়বে না মনে করে বিএনপি। অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলাকারীরা ফ্যাসিস্ট বাহিনীর বলে মন্তব্য। মানিকগঞ্জের সিংগাইরে 100 বিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চমূল্যের শাক সবজি চাষ, কৃষিতে বড় বিনিয়োগে প্রয়োজন নিশ্চয়তা মন্তব্য। এবং প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 74 রানের জয়, রিশাদ হোসেনের ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।